স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মুক্ত আলোচনা। আমাদের ছোট্ট করে বললে আমরা সৃষ্টিগড় পরিবারের কিছু সদস্য আজকে একসাথে আছি, নতুন পুরনো মিলিয়ে। তো অনেকের সাথে অনেকদিন পরে হয়তো এরকম একটা আলোচনায় অংশ নেওয়া, কারো কারোর সাথে একটু নিয়মিত, কিন্তু অবশ্যই আজকের এই আলোচনাটা একটা বিশেষ সময়ে বিশেষ পরিপ্রেক্ষিত মাথায় রেখে করা। সেগুলো নতুন করে বলার কিছু নেই। আমাদের সৃষ্টিগড়ের ইউটিউব চ্যানেল যেটি নতুন করা হয়েছে, সেখানে মারুফ ভাই ইতিমধ্যেই 3টি ভিডিও আপলোড করেছেন এবং আনানো 2টি ভিডিও আপলোড করেছে অলরেডি। এবং আমরা আশা রাখছি যে এভাবে নিয়মিত আমরা আরো কিছু আলোচনা বা বিশ্লেষণীয় ভিডিও আপলোড করতে থাকবো, আপলোড করতে থাকবো। সেটারই একটা অংশ হিসেবে আজকে আমাদের বসা। এটা একটা, আমাদের আলোচনাটা আজকে খুব যে মানে একদম স্ট্রাকচার্ড একটা আলোচনা হবে বিষয়টা তা না। তারপর আমরা প্রাসঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে চাই। কিছু প্রশ্ন, কিছু আলোচনার বিষয় মাথায় আছে। মারুফ ভাই আহ বলবেন, সেটার সাথে আমাদের যদি মন্তব্য থাকে সেটি আসবে, প্রশ্ন আসবে। একটি বিষয় আমরা একটু কোথায় মাথায় রাখতে পারি আলোচনাটা শুরু করার আগে, যেটির ধারণা মারুফ ভাই ওনার প্রথম ভিডিওতে আমি মনে করি খুব সুন্দর করে দিয়েছেন। সেটা হচ্ছে আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়ে সেটা একটা পর্যায়ে আছে, অবশ্যই সেটা আমরা শেষ হয়েছে তো বলতে পারি না, বরং একটা নতুন পর্যায়ে এসে উপস্থিত হয়েছে বলা যেতে পারে। এটা নিয়েও আলোচনা হতে পারে আসলে। তো এই আন্দোলনের একটা অন্যতম কুশীলব ছিল হচ্ছে আমাদের আহ তরুণ প্রজন্ম, বা একদম আরো স্পেসিফিক্যালি বললে জেনজি, এবং তাদের মধ্যে অনেকেই আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ। ইয়ামিনের কথা মনে হয় বলেছে, এবং ইয়ামিনের বয়সী আরো অনেকের সাথে আমরা নানাভাবে আসলে কানেক্টেড। তো তারা যখন এরকম একটা সময়ের ভিতর দিয়ে আছে, সেখানে তাদের সাথে আমাদের কিছু বোঝাপড়া ভাগ করে নেওয়াটা জরুরি। এবং মারুফ ভাই সেই কাজটা আমি বলবো যে আহ, সুন্দর করে শুরু করে দিয়েছে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার। এখন তাদের সাথে আলোচনার ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছিল যে কিছু বেসিক কিছু জায়গা, ধারণার জায়গা, সেটা রাষ্ট্র হোক, সমাজ হোক, সরকার হোক, এবং তাদের সাথে সেগুলোর পারস্পরিক সম্পর্ক, সেগুলোর সাথে আমাদের ইন্টারাকশন, এবং আজকের প্রেক্ষাপটে আমাদের আসলে রাস্তাগুলো কি হবে এবং কি ধরনের চ্যালেঞ্জ সামনে আছে, সেই জায়গায় আমরা কিভাবে আমাদের আহ আহ, মতামত বা কার্যক্রমকে তৈরি করব, সামনে এগিয়ে যাবো, এগুলো নিয়ে আমার মনে হয় যে ওদের সাথে আমাদের কিছু কথা বলার দরকার আছে, বা বা জানা বোঝা শেয়ার করবার ব্যাপার আছে। তো সেই জায়গাটা নিয়ে আমরা খুব আহ মৌলিক কিছু ধারণা নিয়ে আলাপটা শুরু করব। সেটা নিয়ে আস্তে আস্তে আমরা হয়তো গভীরে যাব, একটা ভিডিওতে বা আজকেই হবে না হয়তো, সামনের ভিডিওগুলোতে। আজকে আমরা বিষয়গুলোর একটু অবতারণা করতে চাই, এবং সেই রিলেটেড মন্তব্য, প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা মারুফ ভাইয়ের সাথে, মারুফ ভাইকে কেন্দ্রে রেখে আমরা আলাপটা করব। আহ মারুফ ভাই, যেটা একটু আপনাকে দিয়ে শুরু করি। বেসিক্যালি আমি আসলে দেশে যাই, চলচ্চিত্র নির্মাণটা ছিল আমার স্ট্র্যাটেজি একটা। আমার যা কিছুই আমি করতে চাই বা আমার করার ইচ্ছা পোষণ করি, সেটা আসলে খুব কিশোর কিশোরীদের জন্য কিছু করারই ছিল আমার মূল পরিকল্পনা। আমার আলটিমেট টার্গেট ছিল চলচ্চিত্র নির্মাণের সূত্র ধরে কিছু ছেলে পেলেকে জোগাড় করতে পারা এবং তাদেরকে নিয়ে একটা অল্টারনেটিভ মিডিয়াতে ছিল আমার মূল লক্ষ্য। চলচ্চিত্র আমার পেশনের জায়গা বা ভালোবাসার জায়গা, কিন্তু সেটা আমার মূল লক্ষ্য ছিল না। মূল লক্ষ্যই ছিল আমার একটা স্বাধীন মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা। মিডিয়ার গুরুত্ব আমরা বোধহয় বাই নাও বুঝতে পারি। তো সৃষ্টিগড় নামক সংগঠনটা তৈরি করার এটাই ছিল আমার অন্যতম লক্ষ্য। যে কোনো কারণেই হোক আমি ওই জার্নিতে বেশি দূর থাকতে পারিনি। আর তারপর আমি 12 সালে ফিরে আসি এবং আজকে 2024 সাল, আমরা আবার মিট করছি এই প্রত্যাশা নিয়েই যে
আমার এই জার্নির সাথে সবাই একমত হইতে হবে আমি এরকম মনে করি না, কিন্তু আমি মনে করি যে দেশের এই টার্নিং পয়েন্টটায় আজকে যখন আমরা আসছি, উম, একটা সুযোগ বোধহয় আবার আহ, যাকে বলে সময়ের ইশারা, সময়ের ইশারা আমাকে মনে করাচ্ছে যে আবার আমরা একটু ভালোভাবে সেদিকে যদি যাত্রা শুরু করতে পারি। একটা জায়গা আমার ভাই আমার মনে হচ্ছিল, মানে খুবই বেসিক প্রশ্ন, মানে রাষ্ট্রের সাথে সমাজের যে সম্পর্কটা, বা সরকারের সাথে রাষ্ট্রের যে সম্পর্কগুলো, ধারণা এগুলো তো অনেক সময় একটু গুলিয়ে যায়। রাষ্ট্র এবং সরকার অনেক সময় দেখা যাচ্ছে যে বাউন্ডারিটা ব্লার্ড হয়ে যাচ্ছে সরকারের চরিত্রের কারণে, বা রাষ্ট্রের যে চরিত্র ভালো হচ্ছে সেটার কারণে। সেখানে সমাজ কিভাবে রেসপন্ড করছে এবং সমাজের বাসিন্দারা, এই জায়গাটাকে একটু জাস্ট ছোট করে বলবেন, যদি আমি এভাবে আলোচনার সূত্রটা উপস্থাপন করি যে রাষ্ট্র একটা ব্যবস্থা হিসেবে যখন অত্যন্ত শক্তিশালী, অপ্রেসিভ এবং দানবীয় হতে থাকে, তখন সমাজটা ক্ষতিগ্রস্ত হতে থাকে, সমাজ খুব দুর্বল হতে থাকে। বাইরে থেকে দেখতে যাই মনে হোক না কেন রাষ্ট্রটাকে, ভেতরটা খুব অন্তঃসার শূন্য। রাষ্ট্র যখন শক্তিশালী একটা চরিত্র হয়ে থাকে। সিম্পলি স্পিকিং, মানুষের ইতিহাস যতটুকুই আমরা জানি, যে যার মতন করে জানে, আহ, আমার কাছে দুইটা আইডিয়াকে, মানুষের দ্বারা তৈরি করা দুইটা আইডিয়াকে ভয়ঙ্কর মনে হয়। সেটা হচ্ছে, এক হচ্ছে রাষ্ট্র, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম। এখন প্রাতিষ্ঠানিক ধর্মর এই আলাপটা আমি আপাতত বাদ রাখি, আহ, রাষ্ট্রটাকেই যদি ফোকাস রাখি। রাষ্ট্র একটা আসলে সংজ্ঞা অনুযায়ী, খুব মজা লাগে এই কথাগুলো আমার বলতে হয় বারবার। যে কোনো পলিটিক্যাল সায়েন্সের ছাত্র কিংবা সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ জানে যে রাষ্ট্র একটা যন্ত্র, এই কথাটা ওরা বলে। বেসিক্যালি সংজ্ঞা অনুযায়ী রাষ্ট্র হচ্ছে সেই প্রতিষ্ঠান বা সেই যন্ত্র, বল প্রয়োগ করার বৈধ অধিকার যেই প্রতিষ্ঠানটাকে রাখে, এবং মানুষ সেটা মেনে নেয় কেন? কিছু দেনা পাওনার মাধ্যমে। এরকম একটা আইডিয়া দিয়ে রাষ্ট্রের যাত্রা শুরু, আধুনিক রাষ্ট্রের। তারও আগে সিটি স্টেট ছিল, তারও আগে আরো কি কি ছিল, আমি এখন ওই ইতিহাসে না যাই। তো আধুনিক রাষ্ট্রের জন্ম হয় হচ্ছে সেই একটা যন্ত্র, যেই যন্ত্রটা বল প্রয়োগ করার একচ্ছত্র অধিকার নিজের হাতে রাখে, এবং মানুষ সেই বল প্রয়োগ করাকে মেনে নেয় স্বাধীনভাবেই কিংবা গণতান্ত্রিকভাবেই, কিংবা উম, সেই ক্ষমতাটুকু রাষ্ট্রের হাতে তুলে দেয় বলে ধারণা দেওয়া হয় আমাদেরকে, যে বাকি তার নিরাপত্তা এবং আরো কিছু মৌলিক চাহিদা রাষ্ট্র পূরণ করার প্রতিজ্ঞা দেয়, বা অ্যাটলিস্ট স্বপ্ন দেখায়, বা অ্যাটলিস্ট বলে যে তারা ওইগুলা মেনটেন করবে। আনফর্চুনেটলি এখন পর্যন্ত সেরকম রাষ্ট্র আমার চোখে পড়েনি, যে যে দেনা পাওনা সম্পর্কের ভিত্তিতে রাষ্ট্রটা গড়ে ওঠে, তারা সেইটার পাওনার জায়গাটুকু পুরাপুরি নিয়ে নেয়, কিন্তু দেনার জায়গায়, মানে দেওয়ার জায়গাটা রাষ্ট্র সেটা করে না বলেই আমার বিশ্বাস। করে না যে সেটা কোনো ম্যাজিক্যাল কিছু না, সেটা কোনো মিস্টিক কোনো বিষয় না। খুব সহজ ভাবেই দেখলেই আস্তে আস্তে পরিষ্কার হওয়ার কথা যে রাষ্ট্রের পক্ষে এটা আসলে করা সম্ভব না। যে এই প্রাতিষ্ঠানিক স্ট্রাকচারে রাষ্ট্র গড়ে ওঠে, যেভাবে হায়ারার্কিক্যাল প্রতিষ্ঠানকেই রাষ্ট্রের অঙ্গ হিসাবে ঘোষণা দেওয়া হয়, এবং উপর থেকে ন্যায় বিচার, আইন শৃঙ্খলা, সমাজের মানুষের বাকি চাহিদাগুলো মেটানোর প্রত্যয় সে ঘোষণা করে, এবং ফরাসি বিপ্লবের রক্তক্ষয়ের মধ্যে থেকে যে আধুনিক রাষ্ট্র আরো শক্তিশালী হয়, সেই রক্তক্ষয়ের পরে কতগুলো সুন্দর সুন্দর শব্দের সমন্বয়ে সংবিধান লেখা হয়। কিন্তু আলটিমেটলি এই 2024 সালে এসেও আমরা দেখি, ইয়েস, রাষ্ট্রের রাষ্ট্রের নানা রকমের গুণাবলীর চরিত্রের ডিফারেন্স আছে, এবং আমরা যে রাষ্ট্রে বসবাস করি সেটা আসলে আহ, এক অর্থে অনেক পশ্চাৎপদ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমাজ শক্তিশালী হওয়ার বিষয়টা, এই যে রাষ্ট্র সমাজ বারবার বলছিলি, হয় কি যে সমাজ যদি শক্তিশালী হয় তখন রাষ্ট্রকে সে তার ওই নখ, দাঁত, সেইটা অ্যাটলিস্ট কমানো যায় আর কি। কিন্তু ইনহেরেন্টলি রাষ্ট্র ওই দাঁত নখ সমন্বয়ে বল প্রয়োগের একটা প্রতিষ্ঠান হিসেবেই রাষ্ট্রকে আসলে আমরা মেনে নিই। সেইগুলা
কোথায় থাকে? প্রাণভ্রমটা থাকে তার সংবিধানে কিংবা ফরহাদ মজারের কথা অনুযায়ী গঠনতন্ত্রে কিংবা কনস্টিটিউশনে। এবং সেই জায়গার একটা দ্বার প্রান্তে আমরা আবার আসছি আমাদেরই বাংলাদেশে। এই আন্দোলনের পরে একটা আওয়াজ উঠছে যে আমরা নতুন সংবিধান চাই, পুরানো সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, আশা, সেটার চূড়ান্ত বহিঃপ্রকাশ হওয়ার কথা সংবিধান, এবং সংবিধানটা আলটিমেটলি বাতিল। কিন্তু আমরা সেই আওয়াজটা এখন পর্যন্ত মূল আওয়াজ হিসেবে দেখছি না। আমরা আসলে পুরানো সেই সংবিধানই এই নতুন যেই উপদেষ্টা পরিষদ এবং নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তাদেরকে আমরা সেটার সাথেই শপথ নিয়ে আমাদের যাত্রা শুরু করতে দেখছি, এবং আমি আশঙ্কিত বিষয়গুলো নিয়ে। বাচ্চাদের সাথে আমার ইন্টারাকশন বা এটা নিয়ে বলি, আমি এই যে প্রথম ভিডিওতে বলেছিলাম যে 2014 সালে আমি দেশে থেকে ফিরে আসার পরে 14 তো না 18-তে যখন সড়ক আন্দোলনের নামে বাচ্চারা নামে রাস্তায়, আমি আই ওয়াজ অ্যামেজড। মানে আমি 67 সালে আমার জন্ম। আমার কেন জানি মনে হয় যে ওইটার মধ্যে যে স্ফুলিঙ্গগুলো আমি দেখি যে এই দিস মাইট স্পার্ক এই সমাজের এবং রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তনের একটা লক্ষণ আমি বাচ্চাদের মধ্যে দেখি। কিভাবে দেখি সেটা আমি প্রথম ভিডিওতে বলছি, এটা আমি আবার নতুন করে বলি না। কিন্তু তারপরে আমি এখনো বিশ্বাস করি, তখনও বলছিলাম তোদেরকে আগেও যখন ব্যক্তিগত যোগাযোগ ছিল, যে ওই ছাত্রছাত্রীদের পরিবার তাদের সাথে বিট্রে করে এবং রাষ্ট্র তার প্রাথমিক বল প্রয়োগের মাধ্যমে সেই আন্দোলনটাকে দমায় দেয়। এবং অ্যাজ ইউজুয়াল আমি খুব হতাশ হয়ে যাই যে উই ফেল টু ডু হোয়াট উই সাপোজ টু ডু আর কি। তো সেই বাচ্চারাই যখন এই কোটা বিরোধী আন্দোলন শুরু করে, আর কোটা বিরোধী আন্দোলনের খুব একটা আমার দিক থেকে আমি খুব একটা আমার সাথে অ্যালাইন ছিল না, আমি ওইটা নিয়ে তেমন মাথা ঘামাচ্ছিলাম না। কারণ কোটা ভিত্তিক যা যা বিষয় আশয় আছে সেটা খুব সহজেই আমার মনে হয় ধরতে পারার কথা, যে সরকারি চাকরির যেই মোহ বা যে লোভ বা যেই ক্ষমতার অফুরন্ত সম্ভাবনা সরকারি চাকরি থাকে, সেরকম কোনো জায়গায় পার্ট হতে চাওয়াটাই এই তরুণ সমাজের উদ্দেশ্য বা বুকের ভিতরে ছিল দেখে আমি বিশ্বাস করছিলাম। হয়তো বা না, বাট সেটা হচ্ছে একজনের পারসিভনেস আর কি। খুব দ্রুতই যখন আমি ওই সড়ক আন্দোলনের মতন ওদেরকে আমি সরে যেতে দেখি, যে ওটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসাবে তাদের আন্দোলনটাকে নাম দেয়, আমি আবার উৎসাহিত হই এবং খুব ক্লোজলি অবজার্ভ করতে থাকি কোন দিকে টার্ন করছে আন্দোলনটা। তারপরে তো এটা তোদেরকে বলার কিছু নাই যে তোমরা ওই দেশেই আছো, যে কিভাবে এটা টার্ন নিতে থাকে এবং স্টেপ বাই স্টেপ তারা আবার সেই যে শব্দটা, যে ওরা মার্চ ফর জাস্টিস যখন ডাক দেয়, আমি আবার ইমোশনালি অ্যাটাচড হই। কারণ জাস্টিস, বৈষম্য বিরোধিতা ইত্যাকার শব্দগুলাকে খুবই শোনার ডিম মনে হলেও আমি মনে করি যে কোনো সচেতন বিবেকবান মানুষ এই শব্দগুলার প্রকৃত কংক্রিট কোনো রূপকল্প তাদের কাছে না থাকলেও বিবেকবান যে কোনো মানুষের মাথার মধ্যে এইটা থাকে, ইনহেরেন্টলি থাকে বলে আমি বিশ্বাস করি। এবং তো সেই দিকে টার্ন হচ্ছিল, এবং তারপরে যা যা হইলো, রক্তক্ষয় হলো ভয়াবহ। এবং আমি একটু খুশি হলাম যখন আমি একটু হিসাব করে দেখলাম যে এই বাচ্চারা আসলে ডিরেক্টলি আমাদের জেনারেশনের সন্তান। এবং এইবার আমি 20 বছর বয়সে দেশ ছাড়ি, আমি আমার তখনকার সময় দেশের পরিস্থিতি এবং আমাদের জেনারেশনের উপরে বীতশ্রদ্ধ হই, যে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনের মাঠে ছিলাম, আমরা যেটা একটা মেজর মিস্টেক করেছিলাম, যদিও বা সেটার সাথে আমি নিজের দায়বদ্ধতা দেখি না, কারণ আমি 90-এর এরশাদের আগেই 88 সালেই দেশ ত্যাগ করি। তবুও আমি সবসময় এটা নিয়ে লজ্জিত ছিলাম যে যে কোনো দাবি দাওয়াকে এক দফায় রিডিউস করার যেই প্রবণতা ছাত্র জনগণ সবার মধ্যেই থাকে, আসলে খুব ইজি ওয়ে আউট। তো কোনো একটা ব্যক্তিকে সকল সমস্যার জন্য চিহ্নিত করতে পারা এবং তাকে সরাই দিতে পারলে অ্যাজ ইফ আমরা অ্যাচিভ করতে পারবো, সেরকম একটা লেজি, অলস এবং ভুল একটা রাজনৈতিক কর্মসূচির দিকে আমাদের আবেগী জনসাধারণ কিংবা শিক্ষিত, খুব হিসাব করা চতুর জনসাধারণ তারা এটাকে ওয়ে আউট হিসেবে দেখে। আমি খুব একটা ভুল দেখছি না, মানে প্রাথমিকভাবে এরকম দাবি দাওয়া থাকতেই পারে, যাকে তুই ক্রিমিনাল হিসেবে দেখছিস তাকে আমি চাই না এটা বলতে পারা। কিন্তু আলটিমেটলি সে সরলে কি হবে সেটা যদি মাথার মধ্যে রূপরেখাটা না থাকে,
যেটা অ্যাটলিস্ট আমাদের সময়ে তেমন ছিল না বলেই আমি বিশ্বাস করি। তো এরশাদকে আমরা যেতে দেখি, কিন্তু তারপরে খুব দ্রুতই সে এরশাদকে নির্বাচন ১ম যেটা হয় জেলের ভিতর থেকে। এরশাদ কিন্তু পালায় না, এই কথাটা মনে রাখতে হবে। এরশাদ দেশেই থাকে এবং জেলের মধ্যে যায়। এক নেত্রী আহ্বান জানায়, আপনি কি আরেক নেত্রীর দিকে ডাক দেয়। আপনি যদি চান বলেন আজকে এই সংসদে, তাকে আমরা শাস্তি দিতে পারি, জেলে দিতে পারি। সেও বলে হ্যাঁ আমি চাই। তো তখন এরশাদকে জেলে পাঠানো হয়। কিন্তু যেই কেসে এরশাদকে জেলে পাঠানো হয়, এখন বুঝি যে সেই কেসটা এমন ভাবেই সাজানো হয় যে এরশাদকে খুব বেশি দিন জেলে রাখা সুযোগ আসলে ছিল না। তো এখন এই যে কেস করা, কোন কেসে আসলে কাকে কি শাস্তি দিচ্ছ, সেগুলো সবকিছুর পিছনেই রাজনীতি থাকে। তখন বয়স কম ছিল বিধায় হয়তোবা ঠিক মতন ধরতে পারিনি। এখন আমি এগুলো নিয়ে পরিষ্কার বলতে পারবো। আজকেও যে কেস শেখ হাসিনার নামে, খুনি হাসিনার নামে করা হচ্ছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে যাওয়া হচ্ছে, নট ক্রিমিনাল কোর্টে। একটু পার্থক্যগুলো ধরার চেষ্টা করিস। যেটা একটা ক্যাঙ্গারু কোর্টের মতন, এবং সেইখানে জেনোসাইডের যে কেস দেওয়া হচ্ছে ওটা টিকবে না একদিনের জন্য। আমরা নিশ্চয়ই জানি এই মুহূর্তে প্যালেস্টাইনে কি চলছে। ইসরায়েলের এই ধরনের মানব সভ্যতার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই ক্ষয়ক্ষতি, সেটাকে ছাড়াই গেছে অনেকগুলা রেকর্ডে। এর পরেও সেই ইসরায়েলকে জেনোসাইডাল শক্তি হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না। সো ইটস এ ভেরি টাফ কেস টু প্রুভ সামবডি দ্য মার্ডার, কোনো ব্যক্তি কিংবা রাষ্ট্র যার উপরেই করুক সেটা জেনোসাইড। এইভাবেই আইন তৈরি করা। তো জেনোসাইডের কেস যদি খুনি হাসিনার নামে দেওয়া হয়, আমি মুচকি হাসবো খালি। মানেই হচ্ছে ওই কেসের কোনো রেজাল্ট আসবে না, এবং সুশীল সমাজ তোমাদেরকে বলবে যে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কিন্তু এটা আসলে হয়নি। যাই হোক, তো এটা লেটস নট গো দ্যাট ফার। আমরা এই জায়গাতে থাকি যে অনেক কিছু বোঝার আসলে আছে। সেটা আমি ওই তৃতীয় ভিডিওতে একজন বুদ্ধিজীবীকে উল্লেখ করি। আমার একটা ভিডিও করতে হলো, কারণ ইটস নট দ্যাট ইজি। অনেক অনেক সুন্দর কথা, এই আমরা আজকে যেগুলো বলছি সেই কথা আমরা অনেকবার বলতে পারবো। তাতে করে কোনো গুণগত পরিবর্তন কোথাও হবে বলে আমি বিশ্বাস করি না। কথা কি? কথা হচ্ছে রেটরিক, এবং রেটরিক একসময় দর্শনের পাঠ ছিল। মানে মানুষ কত সুন্দর করে কথা বলতে পারে এবং মানুষ মানুষের সাথে যোগাযোগ করতে পারে এবং কনভিন্স করতে পারে, সেটা একটা গুণের বিষয় ছিল। কিন্তু মানুষ সেই সরল জায়গায় আর নাই। সমাজ, রাষ্ট্র এখন অনেক জটিল। এখন রেটরিক ইউজ হয় হচ্ছে শুধুমাত্র কনভিন্স করার উদ্দেশ্যে এবং কোনো একটা আখের গোছানোর উদ্দেশ্যে। বেসিক ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তারপরের স্টেপ, সেই কথা অনুযায়ী কাজ করতে পারা। মানুষের বেসিক একটা পয়েন্ট হচ্ছে সে মনটা তার যেন হুঁশে থাকে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। তো আমি ওই সেকেন্ড স্টেজটাতেই আগ্রহী। যদিও বা কথা ছাড়া তেমন কিছু আমরা এই তথ্য প্রযুক্তি যুক্ত করে এর থেকে বেশি আমরা করতে পারছি না, কিন্তু কাজের জায়গাটায় আমি ফোকাস করতে চাই।